যে অবস্থা, মূল্যবোধ, বাংলাদেশে মানুষের চাহিদা, এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা গ্যাপ থেকে থেকে যাচ্ছে সংস্কারের প্রস্তাবের সাথে। এইটা নিয়েই কিন্তু এক ধরনের গবেষণা দরকার এবং সরকারিভাবে এটা করা দরকার এবং মানুষের মতামতগুলো সংগ্রহ করা দরকার, আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন হয়। কিন্তু পরে দেখা গেল যে এটাকে এখানে অনেক কিছু কাজ করে, এখানে যে ভারতের একটা পরোক্ষ যে একটা ভূমিকা সবসময় বাংলাদেশে আছে, এটা পার্টিশনের সেই 47 থেকে কিন্তু এই ভূমিকাটা ভারতের আছে। শেখ হাসিনার মতো এরকম অবস্থায় পৌঁছতে না পারে তার জন্য যে সেপারেশন অফ পাওয়ার, ইন্ডিপেন্ডেন্ট অফ দি ডিফারেন্ট, যে আমাদের চারটা যে ইয়ে আছে সেগুলো যেন ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেটা আমাদের এনশিওর করতে হবে। এই কথাগুলো আমাদের বেশি করে বলা দরকার যায়, কারণ এটা কিন্তু বাংলাদেশে সবাই প্রশ্ন করছে যে নির্বাচন কি হবে, কখন হবে, কি হবে, কারণ এটা আসলে পরিষ্কারভাবে এই বর্তমান সরকার এখনো বলেনি কোনো নির্বাচনী রোডম্যাপ বা সেরকম কিছু বলেনি। তবে সংস্কার উনি একটা টাইম দিয়ে দিয়েছেন, যদিও ডিসেম্বর থেকে জুনের মধ্যে, ধরে নিলাম যে এর মধ্যে হবে নিশ্চয়ই। কিন্তু যে প্রসঙ্গগুলো আসে এটার পাশাপাশি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সংস্কারের প্রশ্ন, তারপরে আসছে যে আমার তো সংস্কার নিয়ে আমি খুব বিভ্রান্ত, কারণ সংস্কার প্রস্তাবগুলো আসছে কমিশন থেকে, কিন্তু সংস্কারটাকে বাস্তবায়ন করবার যে প্রক্রিয়াটা, এটা নিয়ে কেউ কথা বলে না। তো এখন এই সরকার কিভাবে সংস্কারের প্রস্তাব ধরেন, এখন তারা যেটা করছে, আরেকটা কমিশন করেছে, সেখানে জাতীয় ঐক্যের একটা ব্যাপার আছে, তারা সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে কিছু ফাইনাল প্রস্তাব দিবে, কিন্তু সেটাও কিন্তু ফাইনাল হবার কথা নয়। আপনি একটু ভেবে দেখেন, আমি সবাইকে বলছি একটু ভেবে দেখেন, কারণ এই যে যেটা ফাইনাল সংস্কারের প্রস্তাব বা যেটাকে সংস্কার করা হবে, সেটার জন্য তো মানুষের, জনগণের ম্যান্ডেট প্রয়োজন আছে। তো এই ম্যান্ডেটটা কিভাবে, ম্যান্ডেট ছাড়া সংস্কারটাকে কিভাবে তারা বাস্তবায়ন করবে, এই প্রক্রিয়া নিয়ে কিন্তু কোন রকম পাবলিকলি কিছু বলা হচ্ছে না, যে কি প্রক্রিয়ায় তারা, সবাই বলছে সংস্কার দরকার, সবাই বলছে যে এটাতে কোনো অনৈক্য নাই যে সংস্কার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার, বিশেষ করে গত 15 বছর বা 17 বছর বা 18 বছর যদি ধরেন আপনি, বাংলাদেশে যা হয়েছে অবশ্যই সংস্কার, কারণ সবগুলোকে এলোমেলো করে দিয়েছে, এলোপাথারি করে দিয়েছে, আপনার সংবিধান থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসে আপনার হাত দিতে হবে। কিন্তু এই যে হাত দেওয়ার যে প্রক্রিয়াটা, প্রস্তাব আসলো, কিন্তু কোন প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং বাংলাদেশের জন্য সামঞ্জস্যপূর্ণ, এই জিনিসটার সিদ্ধান্ত নিতে হবে কিন্তু। কারণ আমার প্রশ্ন আছে যে যারা প্রস্তাবগুলো নিয়ে এসছে, সংস্কার কমিশনের যারা প্রধান বা সদস্য, খুবই বিজ্ঞ অভিজ্ঞ, তাদের অনেক সম্মানী ব্যক্তি, কিন্তু প্রস্তাবগুলো বাংলাদেশের জন্য কতটা বাস্তবসম্মত, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রকে দেখতে হবে, বাংলাদেশে আর্থিক, সামাজিক আর্থিক যে অবস্থা, মূল্যবোধ, বাংলাদেশে মানুষের চাহিদা, এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা গ্যাপ থেকে থেকে যাচ্ছে সংস্কারের প্রস্তাবের সাথে। এইটা নিয়েই কিন্তু এক ধরনের গবেষণা দরকার এবং সরকারিভাবে এটা করা দরকার এবং মানুষের মতামতগুলো সংগ্রহ করা দরকার বিভিন্ন ক্ষেত্রে। তারপরে সংস্কারের প্রস্তাব কোনটা অ্যাপ্রুভড হলো এটা দেখতে হবে। পিপল ম্যান্ডেট ছাড়া কিন্তু কোনো সংস্কার করা সম্ভব না, কারণ মানুষ, জনগণ কিন্তু সকল ক্ষমতা, এই কথাগুলো তো আমরা জানি, গণতন্ত্রের একটা ভিত্তি। তো সেখানে আপনি জনগণের ব্যাপারটাকে না আনছে, তার জন্য যেটা করা উচিত যে একটা পাবলিক একটা, শব্দটা এখন মনে পড়ছে না, এক ধরনের ডিবেট তৈরি করা দরকার, ভালো মন্দ মানুষের মতামত সহ এগুলো নিয়ে বিভিন্ন রকম চর্চা করা দরকার। যে প্রস্তাব, যেমন আপনি যদি সংবিধানের কথা ধরেন বা নির্বাচনী যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, এখন অনেকের কাছে কিন্তু প্রশ্ন যে প্রস্তাবগুলো আসছে তার অর্থ কি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়নের পরেই নির্বাচন করব, এটা কিন্তু অনেকে কনফিউজড। এখন তো সংবিধান নিয়েও তো নতুন সংবিধান চায় নাকি, এখন সংবিধানের সংস্কার চায়, যেটা জিজ্ঞেস আশিক নজরুল করেছেন কালকে বললো যে এই নতুন জিনিসগুলো সংবিধান করতে কিন্তু, একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। জি, এই জন্য তো সেই জন্য সংস্কারটা কিভাবে হবে এটার কিন্তু একটা পরিষ্কার একটা ব্যাখ্যা দরকার আছে। এটা কিন্তু রাজনৈতিক দলরা, মানে বিএনপি থেকে তো দাবি করা হচ্ছে, বিএনপি আলোচনায় বসছে, তারা বলছে আমরা 80%, কিন্তু পাশাপাশি বিএনপি 31 দফা নিয়েও কাজ করছি আমরা, তাই না? কিন্তু এখানে 31 দফার কিছু গ্যাপ থেকে গেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 24-এর ক্ষেত্রটাকে কিন্তু ওই 31 দফার মধ্যে ইনকর্পোরেট করা হয়নি, কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি বিএনপি 24টাকে ইনকর্পোরেট করবে 31 দফার সাথে।
কিন্তু কথা হচ্ছে যে এই যে দফা বাস্তবায়নের সঙ্গে নির্বাচনের যে সম্পর্কটাকে আনা হচ্ছে, এটা কিন্তু বাস্তবিক না। কারণ আপনার এইটা বাস্তবায়ন করবার জন্যও নির্বাচন প্রয়োজন আছে। আর তারপরে আপনাকে তো ইয়েগুলো মানে এইটাকে গ্রহণযোগ্যতাটাকে আগে যাচাই করতে হবে, কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ একটা বাংলাদেশে মানুষ এতদিন ধরে একটা একটা বাংলাদেশে যে গণতান্ত্রিক অধিকার, আমরা কিন্তু বারবার বাংলাদেশের জনগণ হোঁচট খাচ্ছে। এক একটা সরকারের কাছে প্রত্যাশা করছে, ধরেন ৭১ থেকে ধরেন ৭২-এ শেখ সাহেব এলেন, মানুষ অনেক প্রত্যাশা করেছিল যে শেখ সাহেব বাংলাদেশের মানুষের দুঃখ সবকিছু, যেসব তাদের আত্মত্যাগ ছিল, তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদের মানে আনফেয়ারলি ট্রিট করা হয়েছে, এগুলোকে সবগুলোকে অ্যাড্রেস করে একটা মানুষের গ্রহণযোগ্য একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মুক্তির একটা এনে দিবে। কিন্তু উনি কিছুই করেননি, উল্টো দিকে হেঁটেছেন। তারপরে যে সরকার আসছে, জিয়াউর রহমান চেষ্টা করেছেন, উনি তো রাজনীতি করেননি, কিন্তু উনি আসছেন এবং রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলিয়ে উনি একটা প্রক্রিয়া চালু করেছিলেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া। এবং উনি কিন্তু খুব সুষ্ঠুভাবে, আমরা যখনই ইতিহাসে ফিরে যাই তখন কিন্তু জিয়াউর রহমানের ওই শাসন আমলটাকে কিন্তু সবাই একটা সিম্বলিক একটা শাসন আমল হিসেবে এটাকে গ্রহণ করে। তো এটার মানে হচ্ছে সেই শাসন আমলে তারা সচেষ্ট ছিল যে জনগণের সঠিক প্রতিনিধিত্ব যেন থাকে, আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন হয়। কিন্তু পরে দেখা গেল যে এটাকে এখানে অনেক কিছু কাজ করে। এখানে যে ভারতের একটা পরোক্ষ যে একটা ভূমিকা সবসময় বাংলাদেশে আছে, এটা পার্টিশনের সেই 47 থেকে কিন্তু এই ভূমিকাটা ভারতের আছে। এটা কিন্তু আমরা যদি নাও বলি, অগ্রাহ্য করে, এটা ঠিক হবে না, তাহলে আপনার বিচারটা সঠিক হবে না। কারণ ভারত কিন্তু লেগেই আছে বাংলাদেশের জন্য, আমরা সবাই জানি। এবং কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা নিয়েও আমরা বহুবার আলোচনা করেছি। ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে ৭ বনের যে রিসোর্সেস আছে, মিনারেল রিসোর্সেস আছে, এটা একটা সম্পদ, ভারতের একটা সাংঘাতিক। এই সম্পদ তারা হাতছাড়া করতে চাইবে না। সেই জন্য বাংলাদেশ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে তারা সহজে ছেড়ে দিবে না, এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো সুতরাং যদি এরকম একটা পরিস্থিতি হয়, তাহলে আমাদের তো অনেক সচেতন থাকতে হবে এবং জাতীয় ঐক্যটাকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। এখন যে আওয়ামী লীগের মহলের বা ওই ঘরানার লোকরা যারা ভারতের পক্ষে কাজ করেন বা ভারতের প্রতি তাদের সহমর্মিতা বা তাদের সমর্থন নিয়ে তারা কাজ করতে চায়, তারা কিন্তু নানান রকমের গুঞ্জন ছড়াচ্ছে আমাদের মধ্যে যেন বিভেদ হয়। এই যে জামাতকে নিয়ে, তাহলে জামাতকে নিষিদ্ধ কেন করবে না? তো না, জামাত তো আওয়ামী লীগের মতন এইভাবে গণহত্যা সরাসরি জড়িত ছিল না। আর বিএনপির নামটা কেন আনছে খামাখা? এটা তো বিএনপির নাম আনাটা তো অবান্তর। বিএনপি কে কেন নিষিদ্ধ ঘোষণা হবে? কারণ বিএনপি তো কোনো অন্যায়, দেশ বিরোধী কোনো কাজ কেউ বলতে পারবে না আজ পর্যন্ত। তো বিএনপির প্রসঙ্গটা কেন আনছে? এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি কে পাশাপাশি এনে তাদের যে অপরাধটা সেটাকে ছোট করা, মানে সেটাকে মিনিমাইজ করার জন্য বিএনপি, জামাত এই প্রসঙ্গগুলোকে এনে এটা কিন্তু এক ধরনের একটা দুরভিসন্ধি আমি বলবো, একটা উদ্দেশ্যমূলক ভাবে মানুষকে নানান রকমের কথা বলে বিভ্রান্ত করা। এটাই কিন্তু আমরা দেখেছি ভারতীয় যে চাণক্য বুদ্ধির যে কার্যকারী যে অবস্থাটা, এটা হচ্ছে তাই। তারা ওই চাণক্য এই পদ্ধতিতে মানুষকে বিভ্রান্ত করবার জন্য বিএনপির ভিতরে মানুষকে বিভ্রান্ত করছে। আর নির্বাচন তো দিতেই হবে, কারণ অন্তর্বর্তী সরকার তো নিজেরাই বলেছে আমরা অন্তর্বর্তী সরকার, তারা তো বলেনি আমরা বিপ্লবী সরকার। এখন আরেকটা প্রসঙ্গ আমি দেখছি অনেকে টানছে, সেটা জাতীয় সরকার। এখন একটা মহল দেখছি খুব সচেষ্ট, তারা একটা জাতীয় সরকার করতে চায়, সেখানে ডক্টর ইউনূস, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী, এরকম নানান রকম প্রস্তাব আমরা দেখছি মিডিয়াতে আসছে। কিন্তু কথাগুলো হচ্ছে যে এটা তো সুষ্ঠু একটা প্রক্রিয়া না। জাতীয় সরকার করবার একটা যুক্তি থাকতে হবে, কেন করব আমরা জাতীয় সরকার, তো সেই যুক্তিটা কি? তারপরে আমাদের নির্বাচনটা দিব, কবে দিব, কিভাবে দিব? গণভোটের কথা অনেকে বলছে যে সংবিধানের জন্য গণভোট বা একটা, তো বা গণভোট হোক, বা আপনি যদি বলেন যে সংবিধানের জন্য একটা নির্বাচন করা, তো এগুলো নানা প্রসঙ্গগুলোকে কিন্তু আমার মনে হয় আইটেমাইজড করে এগুলো নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং এই যে অন্তর্বর্তী সরকার, তারা তো নিজেরাই বলছে আমরা অন্তর্বর্তী সরকার। এখন এখানে তো নানান রকমের প্রসঙ্গে এসে যায়, যেমন সম্রাট বললো যে অনেকে খুব কমফোর্টেবল হয়ে গেছে ক্ষমতার সঙ্গে, হ্যাঁ, তারা ক্ষমতাটাকে ধরে রাখতে হতো। সেটা তো যাওয়াটা কিছু এসে যায় না। আমরা জাতীয় ভিত্তিতে আমরা যেটা সিদ্ধান্ত নিব সেটা সবাই মিলে সিদ্ধান্ত নিব, এবং আমার মনে হয় নির্বাচন তো দিতেই হবে।
যেটা যে প্রক্রিয়া হোক নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার প্রক্রিয়াটা চালু হতে হবে। আর সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। দুটা জিনিস আমার কথা মানে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে গণতান্ত্রিক যে স্ট্রাকচারটা কি, সেপারেশন অফ পাওয়ার দরকার আছে। এই যে মানে আমাদের যে বিচার বিভাগের কথা বললেন আমাদের সম্মানীয় আমাদের সাকিব আলী ভাই, তো ওখানে দেখেন এটা হচ্ছে সেপারেশন পাওয়ার যখন হবে, ইন্ডিপেন্ডেন্স অফ দি বিচার বিভাগ যদি হয়, তখন হবে কি, তখন আপনার একটা আরেকটা জায়গা থাকে, যেমন গণতন্ত্রে সরকার যখন অপরাধ করবে বা সরকার যদি কোনো দুর্নীতি বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যখন সংযুক্ত হবে, তখন তাদের যে দ্বিতীয় আশ্রয়, আরেকটা আশ্রয় লাগে, তো তখন বিচার বিভাগ যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, স্বাধীন বিচার বিভাগ, রাজনীতিক প্রভাবের বাইরে থাকে, তখন কিন্তু বিচার বিভাগ এটাকে নিয়ে নিতে পারে। তো বিচার বিভাগের সংস্কারটা অবশ্যই দরকার, এটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, ইট হ্যাজ টু বি সেপারেটেড ফ্রম দ্য মেইন পাওয়ার। মানে এই যে সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্টটা গণতন্ত্রে আছে, আমরা সবাই এটা নিয়ে এটার ব্যাপারে জানি। তো এইটাকে এনশিওর করতেই হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের জনগণের অধিকার বজায় রাখবার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা বিভিন্ন অংশ আছে, যেমন সিকিউরিটি ব্যাপার আছে, যে সোভরেনিটি এন্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এগুলো রক্ষা করবার জন্য তো আমাদের অনেকগুলো অ্যাসপেক্ট এনশিওর করতে হবে। কারণ আমরা বুঝতে পারি যে আমাদের দেশের যে জিওপলিটিক্যাল অবস্থা, বাংলাদেশ কিন্তু এখন জিওপলিটিক্যালি সাউথ এশিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের যেই আমাদের যে ম্যারিল্যান্ড যে বাউন্ডারি আছে, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড লুক্রেটিভ একটা ট্রায়াঙ্গেল। সুতরাং এইটাতে কিন্তু অনেকের ফোকাস আছে, আগ্রহ আছে বহির্বিশ্বে। তো জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট গুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষিত হতে হবে। আমি শিক্ষিত এই অর্থে বলছি, তাদের সচেতন হতে হবে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা কি, এবং বাংলাদেশের ভিতরে যারা রাজনীতির নামে মানুষকে বিভ্রান্ত করছে, ওলট পাটল জিনিসকে প্রায়োরিটাইজ করছে, যে এনসিপি, আমি ওদের আমরা স্যালুট করি, কারণ ওদের যে অবদান, তাই তার অর্থ এই না যে তাদের এই কমাসে তারা পলিটিক্যাল ম্যাচুরিটি অর্জন করে ফেলেছে। তাদের দলকে কিন্তু আরো ম্যাচিওর হবার জন্য সময় দিতে হবে। তারা আসুক, কিন্তু তারা তো এমন ভাবে একটা দল করেছে, ছাত্রদের নিয়ে দল করেছে। যেমন আমাদের সঙ্গে সম্রাট আছে, সম্রাটের দলটা দেখেন, সে নিজেই হচ্ছে সে দলের প্রধান, এবং অন্য ছাত্রদের অভিজ্ঞতা তো নাই। রাজনৈতিক মেচুরিটি ছাড়া আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি অংশগ্রহণ করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং প্রত্যেকটা ব্যাপার, আমাদের দেশের পরিচিতি, আমরা কারা, আমরা কোথায় অবস্থান করি জিওপলিটিক্যালি, এবং আমাদের অর্থনৈতিক এবং টেরিটোরিয়াল সিকিউরিটি, এগুলো সবগুলোকে এনে আলোচনাগুলো করা দরকার। আর নির্বাচন যেটা দরকার, নির্বাচন করলেও যেন কোনো সরকার শেখ হাসিনার মতো এরকম অবস্থায় পৌঁছতে না পারে, তার জন্য যে সেপারেশন অফ পাওয়ার, ইন্ডিপেন্ডেন্ট অফ দি ডিফারেন্ট, যে আমাদের চারটা যে আছে, সেগুলোর জন্য ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেটা আমাদের এনশিওর করতে হবে। এই কথাগুলো আমাদের বেশি করে বলা দরকার সামনে, কারণ এইসব ছোটখাটো যে জামাত, কারণ থেকে গেইন করছে কারা, জামাতকে নিয়ে যেসব কথা বলছে বা আজকে অন্যান্য, এটা গেইন করছে কিন্তু আওয়ামী লীগ বা ভারত। এটা বুঝতে হবে যে এটা কাদের পক্ষে যাচ্ছে, এরা কিন্তু তাদের গেইন করবার জন্য এগুলো বাজারে ছাড়ছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। জামাতকে তো রেকগনাইজ করেছে যে একটা রাজনৈতিক দল হিসেবে জামাত আছে, দে হ্যাভ এ অর্গানাইজেশন আছে, ফলোয়ার্স আছে তাদের, এদের তো বাদ দেওয়া যাবে না। তবে ভুল ত্রুটিটার সমালোচনা হতে করা, এটা খুব হেলথি একটা গণতন্ত্রে, মানুষের ভুল ত্রুটি সমালোচনা হেলথি একটা পরিস্থিতি। সুতরাং এখানে এই কোনোটা বাদ দেওয়ার ব্যাপার না, তাই বলে যে একজনকে আক্রমণ করতে হবে, যে বিএনপি কে খামাখাই আক্রমণ করছে, বিএনপি কে নিষিদ্ধ করা হতে পারে, কেন হবে বিএনপি? কারণ আজ পর্যন্ত বিএনপির তো গৌরবময় সময় আছে, রাজনৈতিক অঙ্গনে তারা অনেক ভালো কাজ করেছে। অনেক ধন্যবাদ ঋতাপা। তো সুতরাং আমি যে এই অবান্তর প্রসঙ্গ বা এই অবান্তর তর্ক বিতর্ক গুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্য এবং দেশে একটা রাজনৈতিক গণতান্ত্রিক স্থিতিশীলতা নিয়ে আমাদের বেশি আলোকপাত করা দরকার। ধন্যবাদ।